পারবো না, প্রায় 10টা বা 12টা মনে হয় আমি পারি নাই। তো দিয়ে দিও যারা বাকি আছো। আচ্ছা আমি শুরু করি। তোমাদের মেজটা বাকি পড়ে গিয়েছিল সিরিয়াল ক্রপস এর মধ্যে থেকে, আজকে আমি মেজটা একটু দেখাই দিচ্ছি। স্লাইড দেখতে পাচ্ছ? জি ম্যাম আসছে। আচ্ছা, সিরিয়াল ক্রপস এর মধ্যে তোমাদের 3টা ছিল, রাইস, হুইট এবং মেজ। তো মেজটা বাদ পড়ে গিয়েছিল, ওটা আমি আজকে একটু দেখাই দিচ্ছি। মেজের সায়েন্টিফিক নেমটা হচ্ছে জিয়া মেজ, এবং মেজ হচ্ছে তোমরা জানো এটা এডিবল অয়েলের জন্য আমরা ইউজ করি, যেটাকে আমরা ভুট্টার তেল বলি। এটা রাইস অয়েলের থেকে কিছুটা এক্সপেন্সিভ, কিছুটা কস্টলি, কারণ মেজ হচ্ছে এক ধরনের বায়োফুয়েল। এটা কেন বায়োফুয়েল বলি এটা একটু পরে আসবে। এটা হচ্ছে আমাদের যে ফসিল ফুয়েল থাকে বিভিন্ন ধরনের এক্সপেন্সিভ অয়েল, ওইটার অল্টারনেটিভ হিসেবে আমরা মেজটাকে ইউজ করি। এবং নিউট্রিশনাল লেভেল হচ্ছে এটা হুইটের চেয়ে কম, কিন্তু আবার রাইসের থেকে বেশি। সো রাইস, হুইট এবং মেজ এই তিনটাকে যদি আমি নিউট্রিশনাল ভ্যালু অনুযায়ী সাজাইতে বলি, সবচেয়ে আগে আসবে হুইট। হুইটের নিউট্রিশনাল ভ্যালু সবচেয়ে বেশি, দেন মেজ, আর সবচেয়ে কম হচ্ছে রাইস। এবং এটা প্রোটিন কন্টেন্ট হচ্ছে 10%, কার্বোহাইড্রেট 70%। যেহেতু এটা সিরিয়াল ক্রপ বা স্টার্চ জাতীয় ক্রপ, কার্বোহাইড্রেটের পরিমাণটা অনেক বেশি থাকবে, আর অয়েল থাকবে এখানে কম, 4%। ক্যান বি ইউজড অ্যাজ এ বায়োফুয়েল। বায়োফুয়েলের মধ্যে ইথানল বায়োফুয়েল আছে, বিভিন্ন ধরনের পেট্রোলিয়াম আছে। এই ধরনের ফসিল ফুয়েলের অল্টারনেটিভ হিসেবে আমরা মেজটাকে ইউজ করি। এটা সাধারণত সেন্ট্রাল আমেরিকা এবং মেক্সিকোতে অরিজিনেটেড হয়। এখন আসি যে মেজটাকে কেন বায়োফুয়েল বলি। মেজটাকে বায়োফুয়েল বলার মেইন কারণ হচ্ছে এখানে স্টার্চ কন্টেন্ট অনেক বেশি। যেহেতু এটা একটা সিরিয়াল ক্রপস, এখানে স্টার্চ বা কার্বোহাইড্রেট, যে কার্বোহাইড্রেটের পরিমাণটা থাকে, স্টার্চটা থাকে, সেটা অনেক বেশি অন্যান্য ক্রপের তুলনায়। এবং এটাকে আমরা খুব ইজিলি কনভার্ট করতে পারি ইথানলে। এবং এই মেজের স্টার্চ থেকে ইথানলে কনভার্ট করার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হয় ফার্মেন্টেশন প্রক্রিয়া। তো ফার্মেন্টেশন তোমরা জানো এতদিনে যে ফার্মেন্টেশন হচ্ছে বিভিন্ন মাইক্রো অর্গানিজম, বিভিন্ন এনজাইম, এগুলোর মাধ্যমে ফার্মেন্টেশন প্রক্রিয়াটা হয়। এবং ফার্মেন্টেশনটা সাধারণত অক্সিজেনের অনুপস্থিতিতে হয়, অর্থাৎ যে এনভায়রনমেন্টে অক্সিজেনটা একটু কম থাকে বা অক্সিজেন ডেফিসিয়েন্ট, সেই জায়গাতে আমাদের ফার্মেন্টেশনটা হয়। তো আমরা যখন মেজটাকে বায়োফুয়েল হিসেবে ইউজ করব, সেই ক্ষেত্রে আমি ফার্স্টে মেজটাকে খুব ভালো করে গ্রাইন্ড করব, ভুট্টাটাকে আমি ভালো করে গ্রাইন্ড করব। তারপর এটাকে বিভিন্ন ধরনের এনজাইমস দিয়ে কনভার্ট করবো স্টার্চটাকে সুগারে। তারপর এই সুগারটাকে ফার্মেন্ট করব ইথানলে, এবং সেক্ষেত্রে ইস্ট, এক ধরনের ফাঙ্গি, এই মাইক্রো অর্গানিজমটা আমাদেরকে সাহায্য করবে। এবং ফাইনালি যে ওয়াটারটা থাকবে, রিমেইনিং ওয়াটার, সেটাকে আমি রিমুভ করব। তাহলে কি হচ্ছে, এখানে 4টা স্টেপ। আমি যদি বলি মেজটাকে আমি কিভাবে বায়োফুয়েল হিসেবে ইউজ করব, 4টা স্টেপ। ফার্স্ট হচ্ছে এটাকে আমি গ্রাইন্ড করব, সেকেন্ড হচ্ছে স্টার্চটাকে আমি সুগারে কনভার্ট করবো এনজাইমের মাধ্যমে, থার্ডলি হচ্ছে সুগারটাকে ইস্টের মাধ্যমে ফার্মেন্টেশন করব, এর ফলে এখানে ইথানল প্রডিউস হবে। আর ফাইনালি ফোর্থ স্টেজে কি হবে, ওয়াটারটাকে আমি ডিস্টিল করে ফেলবো, রিমুভ করে ফেলবো, এবং আমি এন্ড প্রোডাক্ট যেটা পাবো সেখানে হচ্ছে ইথানল পাচ্ছি। সো ইথানলটাই হচ্ছে আমার বায়োফুয়েল হিসেবে ইউজ হচ্ছে। এখন আসি যে কেন আমি ফসিল ফুয়েলের অল্টারনেটিভ হিসেবে এটাকে ইউজ করবো। আমাদের চারদিকে এত বেশি অল্টারনেটিভ আছে, ফসিল ফুয়েলের বিভিন্ন ধরনের অয়েল আছে, বিভিন্ন ধরনের ফুয়েল আছে, আমি কেন মেজটাকে, ভুট্টাটাকে বায়োফুয়েল হিসেবে ইউজ করব। এটার মেইন কারণ হচ্ছে এই ভুট্টা যেটা আছে মেজ, সেটা গ্রিন হাউস গ্যাস ইমিট করে খুবই কম। এখানে যে ফার্মেন্টেশনটা হচ্ছে, স্টার্চটা যখন ফার্মেন্টেশন ইথানল হচ্ছে, এখানে গ্রিন হাউস গ্যাস ইমিশনটা অনেক কম হয়। যেহেতু ইমিশনটা কম হয়, এটা অনেকটাই এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। আর অন্যান্য ফসিল ফুয়েল যখন আমি চিন্তা করব, তাদের বার্নিং এর ফলে কিন্তু অনেক বেশি গ্রিন হাউস গ্যাস ইমিট হয়, রিলিজ হয়। এর ফলে আলটিমেটলি কি হয়, গ্লোবাল ওয়ার্মিং হয় এবং আমাদের পরিবেশের জন্য এটা ক্ষতি হয়। এর জন্য আমি মেজটাকে ইউজ করছি।
আচ্ছা, তোমাদের সিলেবাস অনুযায়ী কিন্তু মেইজ আছে। অনেক সময় পরীক্ষা এক্সটার্নাল কিন্তু মেইজ না লিখে কর্ন লিখে। হ্যাঁ, কর্ন, CORN, কর্ন, দুটো কিন্তু একই। মেইজ মানেও কর্ন, কর্ন মানেও হচ্ছে মেইজ, মানে দুটোই হচ্ছে ভুট্টা। মেইজ হচ্ছে সাধারণত ব্রিটিশরা ইউজ করে, ইউকে কান্ট্রি গুলাতে মেইজ বলে, আর আমেরিকান বা নর্থ আমেরিকান ওই সাইডটায় কর্ন বলা হয়। তো তোমাদের সিলেবাসে যেহেতু মেইজ আছে, আমি এখানে মেইজ বলছি। পরীক্ষার সময় কর্ন আসলে কর্ন লিখবা, যেটা আসে সেটাই লিখবা। তারপর আসে এটা ক্লাইমেটটা কি ধরনের হবে। এটা ডাইভার্স ক্লাইমেটিক কন্ডিশনে গ্রো করতে পারে। একদিকে তারা ওয়ার্ম ক্লাইমেটেও গ্রো করে, আবার দেখা যাচ্ছে তারা কোল্ড ক্লাইমেট, ঠান্ডা ক্লাইমেটেও গ্রো করে। ওয়ার্ম ক্লাইমেটের সময় তাদের যখন দরকার হয়, ওয়ার্ম ক্লাইমেটটা দরকার হয় তাদের জার্মিনেশনের জন্য। সো ফার্স্ট এখানে আমাদের ময়েশ্চার লাগবে, যথেষ্ট পরিমাণে পানি লাগবে, সানশাইন লাগবে, এবং জার্মিনেশন করতে হবে। এবং জার্মিনেশনের জন্য আমার ওয়ার্ম ওয়েদার কন্ডিশনটা দরকার। এটা টিপিক্যাল টেম্পারেচার রেঞ্জ হচ্ছে 21 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। দেখো, এটা কিন্তু খুব বেশি না। 30-র উপরে গেলে আমি বলতে পারতাম যে অনেক বেশি লাগছে। আবার 21, এটাও কিন্তু মডারেট একটা ক্লাইমেট। সো খুব বেশিও না, খুব কমও না, 21 থেকে 30-র মধ্যে। রেইনফলটা হতে হবে ওয়েল ডিস্ট্রিবিউটেড, 500 থেকে 800 মিলিমিটার অ্যানুয়ালি। আচ্ছা, 500 থেকে 800 মিলিমিটার অ্যানুয়ালি। এখানে অ্যানুয়াল কথাটা লেখা নেই, তোমরা এটা লিখে নিও। ওয়েল ডিস্ট্রিবিউটেড রেইনফল অফ 500 to 800 মিলিমিটার অ্যানুয়ালি, অথবা পার অ্যানাম, যেটাই বলো না কেন। রেইনফলটা কিন্তু ওয়েল ডিস্ট্রিবিউটেড হতে হবে। যদি এখানে স্ট্যাগন্যান্ট ওয়াটার থাকে, অর্থাৎ ওয়াটারটা যদি জমে থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা গ্রো করবে না। মেজটা কিন্তু হাইলি সেন্সিটিভ স্ট্যাগন্যান্ট ওয়াটারের জন্য। বিশেষ করে যখন আর্লি স্টেজ অফ গ্রোথ থাকে, তখন যদি অনেক বেশি স্ট্যাগন্যান্ট ওয়াটার থাকে, তাতে জার্মিনেশনটা হ্যাম্পার হয়। Okay, stagnant water during early stages of growth induces hampering of the germination. So early stage এ যদি বেশি stagnant water থাকে, জার্মিনেশনটা বাধাপ্রাপ্ত হয়। এর জন্য আমাদের খেয়াল রাখতে হবে আর্লি স্টেজে যাতে stagnant water না থাকে। stagnant water একমাত্র আমরা রাইসের ক্ষেত্রে পাই। রাইস একমাত্র stagnant water-এ বেঁচে থাকতে পারে, এছাড়া কোনো ক্রপই খুব একটা stagnant water-এ থাকতে পারে না। সয়েলে আসি। সয়েলটা হচ্ছে, এখানেও তারা ডাইভার্স সয়েল টাইপে গ্রো করতে পারে। স্যান্ডিলুম থেকে সিল্টলুম টেক্সচারে গ্রো করে। সো স্যান্ডিলুম, সিল্টলুম সবগুলোই কিন্তু লাইট টেক্সচার সয়েল। এগুলো কিন্তু ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি কম। সো এর জন্য এগুলো হবে কি ওয়েল ড্রেইনড। আবার যদি ক্লে সয়েল হইতো, তাদের কিন্তু ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বেশি হতো। সো এই ধরনের সয়েলে তারা ভালো গ্রো করে না, তারা লাইট টেক্সচার ওয়েল ড্রেইনড সয়েলে গ্রো করে। পিএইচ হবে 5.5 থেকে 7.5, অর্থাৎ মোটামুটি অ্যাসিডিক থেকে নিউট্রাল। এই ধরনের একটা পিএইচ এ চারা গ্রো করে। এবং অ্যালুভিয়াল সয়েলস লাগবে, রেড কালারের যে অ্যালুভিয়াল সয়েলসটা, সে ধরনের সয়েলের মধ্যে এরা ভালো হয়। সিলেকশন অফ সিডস। সিডস এর ক্ষেত্রে তোমরা জানো যে সার্টিফাইড সিডস দরকার, হেলদি সিড, যেটা পেস্ট এবং ডিজিজ থাকে না, এই ধরনের সিড লাগবে। এটা হচ্ছে সাধারণত নভেম্বর, এপ্রিল এবং জুলাই, 3টা সিজনে করা হয়। হয় নভেম্বরে করা হবে, অথবা এপ্রিল, অথবা জুলাইতে। 3টা সিজনে যে কোনো একটা আমি চুজ করে নেব। এবং দেখা যাচ্ছে এখানে এক একটা ভ্যারাইটি কিন্তু এক একটা সিজনে গ্রো করে। মেজের অসংখ্য ভ্যারাইটি আছে, এই ভ্যারাইটি গুলো আমি আর এখানে বলছি না ডিটেলসে, এত বললে হয়তো বা তোমাদের মনে থাকবে না, তাই আমি ছোট করেই বলি। নভেম্বরে যে ভ্যারাইটি গুলো আসবে, সেগুলো কিন্তু আবার এপ্রিলে গ্রো করবে না। এপ্রিলে দেখা যায় সাধারণত হাইব্রিড যে ভ্যারাইটি গুলো, সেগুলো গ্রো করে। নভেম্বর আর জুলাইতে সাধারণত ট্রেডিশনাল লোকাল ভ্যারাইটি গুলো গ্রো করে, আর এপ্রিলে হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি গুলো গ্রো করে। সিড রেট হচ্ছে হাই ইল্ডিং ভ্যারাইটির জন্য 20 থেকে 25 কেজি পার হেক্টর, আর লোকাল ভ্যারাইটি হলে 18 থেকে 20 কেজি পার হেক্টর। স্পেসিং হবে 45 থেকে 100 সেন্টিমিটার বিটুইন রো, এবং 25 থেকে 30 সেন্টিমিটার বিটুইন প্ল্যান্টস। ফিল্ড প্রিপারেশন। সিডের পরে আমি আসবো যে ফিল্ডটাকে আমি কিভাবে প্রিপেয়ার করব। মেজের জন্য ফ্রায়াবেল, ওয়েল অ্যারেটেড, ময়েস্ট এবং উইট ফ্রি সিড বেডের দরকার হয়। ফ্রায়াবেল মানে কি ঝুরঝোড়া, যেটা একটু আগেই বললাম লাইট টেক্সচার সয়েল, যারা ওয়াটার হোল্ড করতে পারে না।
ওয়েল অ্যারেটেড মানে যথেষ্ট পরিমাণে বাতাস চলাচল করতে পারতে হবে এবং ময়েস্ট থাকবে, ময়েশ্চার কন্ডিশনটা মিনিমাল লেভেলে থাকবে, উইক থাকতে পারবে না। তারপর আমি এখানে ডিপ প্লাবিং করবো, সিড বেডে প্রিপারেশন করে নেক্সট স্টেপে আমি আসবো ডিপ প্লাবিং করবো, দেন তারপর করি 3টা থেকে 4টা ক্রিসক্রস প্লাবিং করবো, ফাইনালি করবো প্ল্যাঙ্কিং। সব ক্রপে যা যা কমন কথাবার্তা ছিল মেজদাও একই কথাবার্তা। এখন আসি তাদের কাল্টিভেশন মেথড গুলো কি কি। ফার্স্টের ছবিতে দেখো একটা ফিল্ডের মধ্যে একটা হচ্ছে একটু উঁচু আর একটা হচ্ছে একটু নিচু। এই উঁচু গুলোকে রিচ বলে, এটাও বলা হয়েছে উইট যখন পড়িয়েছিলাম এটা অনেকটা উইটের মতো। এরকম যখন একটু উঁচু অংশ থাকে সেটাকে বলা হয় রিচ, একটু ঢালু যখন নিচু হয়ে যায় গর্ত টাইপের সেটা হয়ে যায় ফারো। সো একই জমিতে দেখা যাচ্ছে একদিকে রিচ একদিকে ফারো। সো একই জমিতে আমি দুই পদ্ধতিতে মেজের কাল্টিভেশন করতে পারছি। নেক্সট যে ছবিটা, এটা হচ্ছে ফ্ল্যাট বেড, অর্থাৎ সমান্তরাল একটা সয়েল সারফেস। এখানে কিছু কিছু জায়গায় আর্থিং আপ করবো, মাটিটাকে একটু ঢিবির মতো উঁচু করে দিব, কিছু কিছু জায়গায় আর্থিং আপ করবো না। সো উইদাউট আর্থিং আপ এবং উইথ আর্থিং আপ এই দুই ভাবে আমি মেজর কাল্টিভেশন করব। এটার কারণটা হচ্ছে একটু বলে দেই, কোনো জায়গায় আমি আর্থিং আপ করবো, কোনো জায়গায় করব না। তার কারণ হচ্ছে কিছু কিছু মেজ দেখা যাবে এমনি ভালোভাবে গ্রো করবে, তাদের জন্য খুব একটা আর্থিং আপের দরকার নাই। বাট কিছু কিছু মেজ দেখা যাবে একটু ভার্নারেবল, তাদের হয়তো বা জার্মিনেশনটা ঠিক মতো হয় নাই। হ্যাঁ, তাদেরকে আরেকটু ভালো মতো কেয়ার করে তাদেরকে আমাদের বড় করতে হবে, তাদের জন্য আমরা আর্থিং আপটা করবো। আর্থিং আপের সময় আমরা কি করি, মাটির ভিতরে গাছের একটা অংশ ঢুকিয়ে দিই যাতে এটা ঠিক মতো সাপোর্টটা পায়, গাছের নিচের অংশটা যাতে ভালো মতো সাপোর্ট পায়, তখন আমরা আর্থিং আপটা করি। সো আর্থিং আপটা করলে মেজ যথেষ্ট পরিমাণে সাপোর্ট পাবে, যতটুকু জার্মিনেশন তার ফেল করছে সেটা আলটিমেটলি রিকভার হয়ে যায়, এজন্য আমি আর্থিং আপটা করবো। ফার্টিলাইজার্স এন্ড ম্যানিউর, প্রথম হচ্ছে এটা 10 থেকে 20 টন ফার্মিয়ার ম্যানুয়ার দিব অথবা কম্পোস্ট দিব, এবং এটা করবো আমি সোয়িং এর আগে, সোয়িং এর 4 উইকস আগে, 4 সপ্তাহ আগে আমি এই ফার্মিয়ার ম্যানুয়ারটা দিব। তারপর আসি যে সিনথেটিক ফার্টিলাইজার গুলো দরকার, সিনথেটিক বা কেমিক্যাল ফার্টিলাইজার, ইউরিয়া, টিএসপি, এমপি এগুলো তো। এবং মেজ ইজ আ হেভি ফিডার, তার মেজের জন্য ফার্টিলাইজার রিকোয়ারমেন্ট অনেক বেশি পরিমাণে দরকার। এটা কিন্তু অনেক সময় কোয়েশ্চেন আসে, ওয়াই মেজ ইজ আ হেভি ফিডার বা ওয়াই মেজ ইজ কল্ড এ হেভি ফিডার, এর কারণ তাদের ফার্টিলাইজার রিকোয়ারমেন্টটা হাই। শুধু এতটুকু বললেই কিন্তু হবে না, কি কি হাই, কেন হাই সেটা দিতে হবে। যেমন ইউরিয়া লাগবে দেখো 130 থেকে 220 কেজি ইউরিয়া, টিএসপি লাগছে 50 থেকে 140 কেজি, এমপি লাগছে 60 থেকে 110 কেজি। সো অন্যান্য ক্রপের সাথে কম্পেয়ার যদি করো দেখবা অন্যান্য ক্রপের তুলনায় এরা কিন্তু অনেক বেশি পরিমাণে দরকার হচ্ছে। এবং অ্যাডিশনালি এদের জিপসাম এবং জিঙ্ক ফার্টিলাইজার দরকার হচ্ছে যদি আমি হাই ইল্ডিং ভ্যারাইটি করি। যদি লোকাল ভ্যারাইটি করি সেক্ষেত্রে আমার দরকার নেই, শুধুমাত্র এটা হাই ইল্ডিং ভ্যারাইটির জন্য দরকার। টিএসপি এবং এমপি আমরা ফিল্ড প্রিপারেশনের সময় দিয়ে দিব, এবং ইউরিয়া দিব 1/3 অংশ, আর বাকি ইউরিয়া গুলো আমি সেকেন্ড এবং থার্ড ইনস্টলমেন্টে পরবর্তীতে দিব। দেন আসি ইন্টারকালচার প্র্যাকটিসে কি হবে, থিনিং এবং রিপ্ল্যান্টিং করা হবে। থিনিংটা তোমরা জানো, গাছ যখন খুব বেশি হয়ে যায় তার ডেন্সিটিটাকে মেনটেন করার জন্য আমি থিনিং করব। আর রিপ্ল্যান্টিং করব যেসব জায়গায় জার্মিনেশন ফেল করবে বা অনেক বেশি পেস্ট এবং ডিজিজ ইনফেস্টেশন হবে সেই জায়গায় আমি নতুন করে গাছগুলো লাগাই দেব, সেটাই হবে রিপ্ল্যান্টিং। উইডিং করব কখন, যখন 2টা থেকে 3টা উইডিং করব ফিল্ডে প্লাঙ্কিং এর পর। ফাইনালি যখন আমি ফিল্ড প্রিপারেশন করে প্লাঙ্কিং করব তখন আমি উইডিং করব। আরেকবার করব আমি হারভেস্টিং এর আগে আগে। তো 2টা 3টা ধাপে আমার উইডিং করতে হবে। আর্থিং আপ, আর্থিং আপ আমি একটু আগে বলে এসেছি এটা কিন্তু সবসময় করা হয় না, কোনো ক্ষেত্রে সিচুয়েশন বুঝে আমি মেজের ক্ষেত্রে আর্থিং আপ করবো। আর্থিং আপ করবো যাতে এটা ফেলে না পড়ে, গাছটা যাতে সাপোর্ট পায় এবং এটা লস না হয় সেক্ষেত্রে আমি আর্থিং আপ করবো। আরেকটা ব্যাপার করবো যে এক্সেস ওয়াটারটা আছে সেটা যাতে সয়েলের চ্যানেল দিয়ে ঠিক মতো রিমুভ হয় সেজন্য।
কারণ আমি জানি যে স্ট্যাগন্যান্ট ওয়াটার বা যে কোনো ধরনের ওয়াটার লগিং মেজের জন্য খারাপ, এর জন্য আমি আর্থিং আপটা করবো। আর্থিং আপ হলে আলটিমেটলি প্ল্যান্টের বেটার স্ট্যান্ডেবিলিটি হবে, প্ল্যান্টটা ঠিকঠাক মতো দাঁড়িয়ে থাকতে পারবে। তারপর আসি ফাইনালি ইরিগেশন এবং ড্রেনেজ। মেজ হচ্ছে এক্সেস ওয়াটার এবং ওয়াটার ডেফিসিয়েন্ট দুইটার প্রতি খুব বেশি সেন্সিটিভ। সে অনেক বেশি ওয়াটারও সহ্য করতে পারে না, আবার খুব কম ওয়াটারও তার জন্য ক্ষতিকর, হার্মফুল। তার নির্দিষ্ট পরিমাণ ওয়াটার দরকার হয়, এর জন্য তার ইরিগেশনটাও খুব মাপমতো করতে হবে। সো জার্মিনেশনের 2 থেকে 3 সপ্তাহ পর আমি প্রথম ইরিগেশনটা দিব, ফার্স্ট ইরিগেশন, এবং বাদ বাকি ইরিগেশনটা আমি রিকোয়ারমেন্ট অনুযায়ী 5টা স্টেজে দিব। একটা হচ্ছে টিলারিং স্টেজ, ফ্লাওয়ারিং স্টেজ, সিড ফরমেশন স্টেজ এবং সিড হার্ডেনিং স্টেজ। টিলারিংটা পর মানে জার্মিনেশনের পরপরই আমার ফ্লাওয়ারিং এর আগের যে মুহূর্তটা, হ্যাঁ, যখন কলি থেকে ফুলটা হয় সেটাকে হচ্ছে ফ্লাওয়ারিং বলা হয়। ফ্লাওয়ারিং এর ঠিক আগের স্টেজ যেটা, সেটাকে বলা হয় টিলারিং স্টেজ, তখন গাছে জাস্ট কলিটা আসে। হ্যাঁ, তারপর গেল ফ্লাওয়ারিং স্টেজ। ফ্লাওয়ারিং এর পর সিড ফর্মেশন হবে, সিডটা যখন তৈরি হচ্ছে, ফর্ম হচ্ছে, এটাকে বলা হয় সিড ফর্মেশন। দেন হচ্ছে সিডটা ম্যাচিউরড হয়, হার্ড হতে থাকে, এটাকে বলা হয় সিড হার্ডেনিং স্টেজ। তাহলে আমি 5টা ধাপে ইরিগেশন দিচ্ছি, ঠিক আছে? 5টা স্টেজে ইরিগেশন দিব। ফার্স্টেরটা হচ্ছে 2 to 3 weeks আফটার জার্মিনেশন, দেন টিলারিং স্টেজ, ফ্লাওয়ারিং স্টেজ, সিড ফর্মেশন স্টেজ এবং সিড হার্ডেনিং স্টেজ। 5 stages of irrigation. এখানে হচ্ছে আর্থিং আপটা একটু দেখানো আছে, দেখো মাটিটা একটু উঁচু করে উঠানো, সে জায়গায় গাছগুলো আছে, এটাই হচ্ছে ফ্ল্যাট বেড উইথ আর্থিং আপ। ডিজিজ আর পেস্ট আগের মতনই দুইটা দুইটা করে পড়ে রাখবা। এখন আসি হারভেস্টিং এ। মেজটা হচ্ছে হারভেস্ট করার সময় আমাকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম যে ব্যাপারটা আমার খেয়াল রাখতে হবে যে মেজটা আমি কি পারপাসে ইউজ করব। এটা যদি আমি খাওয়ার পারপাসে ইউজ করি এক সময় আমি হারভেস্ট করব। এটা যদি আমি না খেয়ে অ্যানিমালের ফিড হিসেবে ইউজ করি তখন আরেক সময় আমি হারভেস্ট করব। এগুলো সব বাদ দিয়ে আমি যদি চিন্তা করি এটা থেকে আমি শুধু অয়েলটা নিব, এডিবল অয়েল, ভুট্টার তেল, সেক্ষেত্রে আমি অন্য সময় হারভেস্ট করব। এবং যদি বায়োফুয়েল হিসেবে ইউজ করতে চাই, ইথানল বায়োফুয়েল বা অন্য কোনো বায়োফুয়েল, ফসিল ফুয়েল অল্টারনেটিভ হিসেবে, তখন আমরা অন্য একটা সময় হারভেস্ট করব। সো পারপাসটা হচ্ছে এখানে ইম্পর্ট্যান্ট। তবে যখনই আমরা হারভেস্ট করি না কেন, এটা কিন্তু ফুললি রাইপ না হলে এটা হারভেস্ট করা যাবে না। পুরোপুরি এটা রাইপ করবে, ম্যাচিউরড হবে, পাকবে, তখন আমি এটাকে হারভেস্ট করব। সো এটা ম্যাচিউরড কখন হবে সেটা আমি কিভাবে বুঝবো? যখন এটা পাতাগুলো, লিফগুলো ইয়েলো হয়ে যাবে এবং সেই সাথে কুঁচকে যেতে থাকবে, ড্রাই হতে থাকবে, তখন বুঝবো এটা ময়েশ্চারটা কমে আসছে। সো ময়েশ্চারটা যদি কমে আসে এবং পাতাগুলো ইয়েলো হয়ে যায়, তখন সেটা আমি ধরে নেব যেখানে এরা রাইপ হয়েছে, তখন আমি এটাকে হারভেস্ট করব। এবং ময়েশ্চার কন্টেন্ট আমার খেয়াল রাখতে হবে 15 থেকে 25%। এর বেশি যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমি করবো না, আরো অপেক্ষা করব যাতে ময়েশ্চারটা কমতে থাকে। কমতে কমতে যখন 15 থেকে 25-এর মধ্যে আসবে, তখন এটাকে আমি হারভেস্ট করব। এখন আসি যদি মেজটাকে আমি খেতে চাই, জাস্ট নর্মালি আমি ভুট্টাটাকে এডিবল হিসেবে ইউজ করব, তখন আমি এটাকে এই রাইপ হলেই ব্যবহার করে ফেলবো। যদি অ্যানিমাল প্ল্যান্ট হিসেবে অ্যানিমাল ফিড হিসেবে আমি ইউজ করতে চাই, তাহলে আমাকে এটাকে 60 থেকে 80 ডেজ যখন হবে ম্যাচুরেশনে, তখন এটাকে আমি হারভেস্ট করব। 60 থেকে 80 ডেজ। যদি অয়েল নিতে চাই এখান থেকে, তাহলে আমি আরো বেশি দিন অপেক্ষা করব, প্রায় আমাকে 120 ডেজ পর্যন্ত অপেক্ষা করতে হবে ভেজিবল অয়েল এখান থেকে এক্সট্রাক্ট করার জন্য। ওকে, সো আমাকে আলটিমেটলি দেখতে হবে মেজটাকে কোন পারপাসে ইউজ করব। আচ্ছা, মেজটা এখানেই শেষ করি। আমি নেক্সট একটা স্লাইডে যাচ্ছি।
এই স্লাইডটা দেখতে পাচ্ছ? এই স্লাইডটা দেখা যাচ্ছে ফ্রুট ক্রপস। আচ্ছা, এখন শুরু করে ফ্রুট ক্রপস। তোমাদের সিলেবাস অনুযায়ী 3টা ফ্রুট ক্রপস আছে, ম্যাঙ্গো, কোকোনাট, জ্যাকফ্রুট। এটা অত ডিটেলস আমি এগুলোতে যাব না, এগুলো হচ্ছে সাধারণত শর্ট নোট হিসেবে আসে। ফাইনাল পরীক্ষায় তোমাদের যে শর্ট নোটের একটা পোর্শন থাকে, ফ্রুট ক্রপ সাধারণত ওইখান থেকে আসে, 2 মার্কস বা 3 মার্কসের শর্ট নোট দেয়। তো আমি কোয়েশ্চেন করলে ফ্রুট ক্রপস কখনোই বড় কোয়েশ্চেনে দেই না, এক্সটার্নালও এটা খুব একটা দেন না, কিন্তু তারপরেও হচ্ছে এটা বাদ দেওয়া যাবে না, যেহেতু সিলেবাসে আছে এটা কিন্তু পুরোপুরি বাদ দেওয়া যাবে না। সো ফ্রুট ক্রপ আছে তোমাদের 3টা, ম্যাঙ্গো, কোকোনাট, জ্যাকফ্রুট। ম্যাঙ্গোটা শুরু করি। ম্যাঙ্গো সাইন্টিফিক নেম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। বাংলাদেশে যে ম্যাঙ্গো গুলো আসে সেটা ফ্যামিলি হচ্ছে অ্যানাকার্ডিয়াসিয়াই, এবং ম্যাঙ্গো হচ্ছে সাউথ এশিয়ার নেটিভ যেগুলো সেগুলো আমরা বাংলাদেশে পাই, এবং এটাকে অ্যাপেল অফ ট্রপিক্স বলা হয়। এবং বর্তমানে প্রায় 400 ভ্যারাইটিস এর মতো ম্যাঙ্গো আমরা জানি, পুরো ওয়ার্ল্ডে 400 ভ্যারাইটিস এর মতো ম্যাঙ্গো আছে। ম্যাঙ্গো ট্রিটা লং লিভ, তোমরা সবাই জানো এটা হচ্ছে কি পেরেনিয়াল ক্রপ, এটা বছরের পর বছর বেঁচে থাকে। এক বছর যদি একটা ফল দেয়, পরের বছর দেখা যায় সেই ফলটা দেয় না, বা তার পরের বছরে দেয়, সেটা বছরের পর বছর এই গাছটা বেঁচে থাকে। এখানে কয়েক ধরনের রুট থাকে, ট্যাপ রুট থাকে, অ্যাঙ্কর রুট থাকে, বিভিন্ন ধরনের রুট থাকে এখানে। আচ্ছা, ট্যাপ রুটটা দেখো, একদম গাছের মেইন যে রুটটা সেইটাকে বলা হচ্ছে ট্যাপ রুট, আর ট্যাপ রুটের যে শাখা প্রশাখা গুলো ছোট ছোট ব্রাঞ্চিং সেগুলোকে বলা হচ্ছে অ্যাঙ্কর রুট। লিভস গুলো হচ্ছে এভারগ্রিন, এবং ফ্লাওয়ার্স গুলো টার্মিনাল পেনিকলে থাকে। টার্মিনাল পেনিকল যেগুলো থাকে সেটার মধ্যে ফ্লাওয়ার গুলো থাকে, এবং এই পেনিকল গুলো সাইজ হয় 10 থেকে 40 সেন্টিমিটার লং। এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে ম্যাঙ্গোর যে সিড গুলা সেগুলো হচ্ছে রিক্যালসিট্রান্ট সিডস। ম্যাঙ্গোর যে বিচি বা সিড সেগুলোকে রিক্যালসিট্রান্ট বলা হয়, কারণ তারা অতিরিক্ত ফ্রিজিং এবং ড্রাইং কোনোটাই টলারেট করতে পারে না। লেস দেন 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার নিচে যখন চলে আসে তখন তারা রেজিস্ট করতে পারে না। মোট কথা, তুমি যদি ম্যাঙ্গো সিডকে খুব বেশি ঠান্ডায় রাখো বা খুব বেশি শুষ্ক জায়গায় রাখো, ড্রাইতে রাখো, সেই সিড দিয়ে আলটিমেটলি আর জার্মিনেশন হবে না, সেই সিড গুলো আর জার্মিনেশন করতে পারবে না, সিড গুলো তোমার ফেলে দিতে হবে। একটু আগে যে বললাম টার্মিনাল প্যানিকল, ফ্লাওয়ার গুলো টার্মিনাল প্যানিকলে জমা থাকে, এই ছবিটা হচ্ছে টার্মিনাল প্যানিকল। তো ম্যাঙ্গো ফ্লাওয়ার গুলো এরকম ভাবে থাকে। নিউট্রিশনাল কম্পোজিশন, ম্যাঙ্গোর নিউট্রিশনাল কম্পোজিশনটা খুবই ভালো, এটা খুবই হাই কন্টেন্ট অফ ভিটামিন থাকে এবং বিভিন্ন ধরনের ক্যারোটিনয়েডস থাকে। ক্যারোটিনয়েডস কি তোমরা জানো যে ক্যারোটিন ওয়ান কাইন্ড অফ ভিটামিন এ। সো ম্যাঙ্গোর যে হলুদ কালারটা হয়, কমলা কমলা হলুদ একটা কালার হয়, সেটা কিন্তু ক্যারোটিনয়েডস এর জন্য হয়। সেটা প্রায় 100 গ্রামে 60 কিলো ক্যালোরি এনার্জি আমাদেরকে দেয়। ভিটামিন সি এবং ফোলেট, ফোলেট হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভিটামিন বি, যেটাকে আমরা B9 বলি, এই দুইটা খুবই কম পরিমাণে থাকে। সো ম্যাঙ্গো কিন্তু আমার ভিটামিন সি এবং B9 এই দুইটার খুব একটা ভালো উৎস না, কিন্তু এটা ক্যারোটিনয়েড, পলিফেনলস এবং জ্যান্থোনয়েড এদের খুব একটা ভালো সোর্স হিসেবে কাজ করে। সো এই 3টা কম্পাউন্ড, ক্যারোটিনয়েডস, পলিফেনলস এবং জ্যান্থোনয়েড, এই 3টাকে একসাথে ম্যাঙ্গিফেরন বলে। ম্যাঙ্গিফেরিনের জন্যই ম্যাঙ্গোটার নিউট্রিশনাল ভ্যালু অনেক বেড়ে যায়। এছাড়া বিভিন্ন ধরনের ফাইটোকেমিক্যাল থাকে, যেমন ট্রাইট্রিপারিন, লুপিয়ল, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফাইটোকেমিক্যাল, এগুলো এইজিং এর ক্ষেত্রে সাহায্য করে। হ্যাঁ, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এটা হচ্ছে এইজিং এর ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করে। এবং এটার মধ্যে ফ্যাট, সোডিয়াম, কোলেস্ট্রল ফ্রি। যেহেতু এটার মধ্যে ফ্যাট, সোডিয়াম, কোলেস্ট্রল কিছুই থাকে না, সেজন্য এটা বিভিন্ন ধরনের ডায়াবেটিস রোগী, প্রেশারের রোগী ওনারা ইউজ করতে পারে। আমার মার্কসের ফাইনাল ইয়ার খুবই প্রেশারের জন্য যেটা হয়, তোমরা জানো যে প্রেশারের রোগীরা সোডিয়াম খেতে পারে না, পটাশিয়াম খেতে পারে না। সো ম্যাঙ্গো যেটা দেখা যাচ্ছে কি সোডিয়াম, পটাশিয়াম সবকিছু যেহেতু এখানে কম থাকে, সো এটা প্রেশারের রোগীরাও খেতে পারে।
তবে ডায়াবেটিস রোগীরা এটা খুব বেশি খেতে পারবে না, কারণ জানো যে ম্যাঙ্গোর সুগার কন্টেন্টটা কিন্তু অনেক হাই থাকে। সো নিউট্রিশনাল কম্পোজিশনটা যদি বলি তোমাদের পরীক্ষার সময় ম্যাঙ্গোর, সেক্ষেত্রে কিন্তু এটা লিখতে হবে, সুন্দর করে নাম দিয়ে লিখবা, যেমন ফাইটোকেমিক্যালের নাম দিবা, তারপরে যে ম্যাঙ্গিফেরিনের যে কম্পাউন্ড গুলো আছে এগুলোর নাম দিবা, নাম দিয়ে সুন্দর করে লিখবা। ম্যাঙ্গোর আরেকটা কাজ হচ্ছে, ভিমাং নামে একটা বিশেষ কম্পাউন্ড থাকে ম্যাঙ্গোনে, যেটা হচ্ছে পলিফেনলের সোর্স হিসেবে কাজ করে। আম গাছের যে বার্কটা থাকে, আম গাছের যে বাকল, সেখান থেকে আমি এক ধরনের লিকুইড এক্সট্রাক্ট কালেক্ট করা হয়, সেটাকে বলা হয় ভিমাং। এটাতে বিভিন্ন ধরনের পলিফেনল থাকে। এটা বাংলাদেশে খুব একটা করা হয় না, বাট এটা কিউবা এবং অন্যান্য দেশে, কিউবা আমেরিকা এসব কান্ট্রিতে অনেক বেশি করা হয়, এবং এটাকে কিন্তু তারা মার্কেটেড করে, মার্কেটিং এর কাজে এটা ব্যবহার করে। ছোট ছোট বোতলে এরা এই ভিমাংটাকে মার্কেটিং করে। এর ফলে কি হয়, এটা কিন্তু একটা বিশেষ ওষুধ হিসেবে ইউজ হয়। এটা অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি অ্যালার্জিক এবং অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস। এটা মেডিসিন হিসেবে তারা বিভিন্ন দেশে এক্সপোর্ট করতে থাকে। এই মেডিসিনটা বৈশিষ্ট্য কি, তারা অ্যান্টিঅক্সিডেন্ট অনেক বেশি থাকে। এর ফলে তারা স্ট্রেস এবং ইমিউনোপ্যাথোলজিক্যাল ডিসঅর্ডার, অর্থাৎ ইমিউনিটির সাথে যে রোগগুলো রিলেটেড, তাদেরকে রোধ করতে সাহায্য করে। যেমন ধর অনেকে থাইরয়েড থাকে, অনেকে অনেক ধরনের নার্ভ ফাংশন থাকে, সেগুলো থেকে এটা ঠিক করে। ভিমাং কিন্তু তোমাদের শর্ট নোট হিসেবে আসে, ভিমাং শর্ট নোট হিসেবে পরীক্ষার সময় আসে। তারপর আসি গ্রোথ রিকোয়ারমেন্টস। ম্যাঙ্গোর জন্য মোটামুটি আমার টেম্পারেচার দরকার হয় 21 থেকে 27। দেখো এখানে মেজেও কিন্তু অনেকটা এই টাইপের ছিল, 21 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস ছিল। তো এরকম মিলিয়ে দেখবা যে কোন ক্রপের সাথে কোন ক্রপ কাছাকাছি, তাহলে পরীক্ষার সময় মনে রাখতে সুবিধা হবে। প্রিসিপিটেশন বা রেইনফল হবে এখানে 125 থেকে 170 সেন্টিমিটার অ্যানুয়ালি। এটা সাধারণত ওয়েল ডিফাইন্ড ক্লাইমেটে ভালো থাকে। ওয়েল ডিফাইন্ড ক্লাইমেট মানে যে ক্লাইমেট গুলো ধরো তোমার বিভিন্ন সিজন আলাদা আলাদা করা যায়। যেমন আমি জানি যে উইন্টার সিজন হবে 3 মাসের, তারপর আসবে আমার মনসুন, তারপর আসবে আমার সামার, এগুলো পরপর বিভিন্ন সময় থাকবে। বাংলাদেশের ক্লাইমেটটা কিন্তু খুব একটা ওয়েল ডিফাইন্ড না। দেখা যাচ্ছে অনেক সময় বর্ষাকালে প্রচুর গরম পড়ছে। হ্যাঁ, সো বাংলাদেশের ক্লাইমেটটাকে কিন্তু ওয়ার্ল্ড অনুযায়ী তারা ওয়েল ডিফাইন্ড বলে না, যদিও বাংলাদেশে কিন্তু ভালোই ম্যাঙ্গো গ্রো করে। সো ম্যাঙ্গো আমার ওয়েল ডিফাইন্ড ক্লাইমেটে ভালো গ্রো করবে। একদিকে আমার হাই হিট দরকার হবে, সেই সাথে আবার ফুল ড্রাই সিজনেরও দরকার হবে। এটা ড্রাউট কন্ডিশনে বা ওয়াটার অনেক বেশি স্ট্রেস যদি হয়ে যায় তখন গ্রো করবে না। একদমই যদি ওয়াটার ডেফিসিয়েন্ট হয়ে যায় তখন তারা গ্রো করবে না। আর মেজ কিন্তু ছিল তার অপোজিট, সে আবার স্ট্যাগনেন্ট ওয়াটার সহ্য করতে পারতো না। এবং এটা অনেক হাই অ্যালটিটিউডেও গ্রো করে, 1200 মিটার পর্যন্ত গ্রো করতে পারে। সি লেভেল থেকে 1200 মিটার হাইটে তারা গ্রো করে। যত বেশি উপরের দিকে যাবে প্রোডাকশনটা তো ডিক্রিজ করবে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, ম্যাঙ্গোর ক্ষেত্রে কিন্তু শুধু টেম্পারেচার রেইনফল না, অ্যালটিটিউডও একটা বড় ভূমিকা পালন করে। কোনো ক্রপের ক্ষেত্রে কিন্তু তোমরা অ্যালটিটিউড পাও নাই, সো ম্যাঙ্গোর ক্ষেত্রে অ্যালটিটিউডটাও ইম্পর্টেন্ট। সয়েলের ক্ষেত্রে তাদের কোনো নির্দিষ্ট সয়েলের দরকার নাই, সে স্যান্ডি, লুমি, ল্যাটেরাইটিক, অ্যালুভিয়াল যে কোনো সয়েলে গ্রো করে। তবে সয়েলের ক্ষেত্রে ওয়েল ড্রেইনড হতে হবে, যেহেতু সে ড্রাউট শো করতে পারে না, ড্রাউট টলারেট করতে পারে না, সেই জন্য কি করতে হবে, সে ওয়েল ড্রেইনডে ভালো গ্রো করবে। আর সে মিডিয়াম টলারেন্স থাকে ওয়াটার লগিনের প্রতি, অর্থাৎ পানি যদি জমে থাকে সেখানে সে কিছুটা টলারেট করতে পারে, কিন্তু একদমই যদি পানি না থাকে সেখানে সে আবার গ্রো করতে পারে না। পিএইচ হবে 5.5 থেকে 7.5। ওয়াটার টেবিলটা হবে 180 সেন্টিমিটারের নিচে। তারপর আসি ইরিগেশনে। ইরিগেশন ফ্রিকোয়েন্সির জন্য এখানে কয়েকটা ফ্যাক্টর খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে সয়েল টাইপ, ক্লাইমেট, এজ এন্ড সাইজ অফ দ্য ট্রি। সয়েল টাইপ তো বুঝতেই পারছো, স্যান্ডি, সিল্ট, ক্লে কি ধরনের, তার ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি কিরকম, তার নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট কিরকম, এই জিনিসগুলো দেখতে হবে।
ক্লাইমেটটা দেখবা কি ধরনের, খুব বেশি ড্রাই আবহাওয়া যদি হয় সেখানে ইরিগেশনটা বেশি দিতে হবে, কারণ সে ড্রাই ওয়েদারে গ্রো করতে পারে না, ড্রাই কন্ডিশনে। আবার যদি দেখা যায় যে খুব বেশি বৃষ্টিপাত হচ্ছে, মনসুন সিজন, সেক্ষেত্রে ইরিগেশন একটু কম দিলেও হবে। এজ অ্যান্ড সাইজ অফ দ্য ট্রি খুবই ইম্পর্টেন্ট। ট্রির এইজটা কিরকম, ধরো আমি একটা প্ল্যান্ট যদি মাত্র গ্রো করি, সেটা কিন্তু তখন তার জার্মিনেশন স্টেজ থাকবে, তখন আমার অনেক বেশি পানির দরকার হবে। ম্যাচিউর স্টেজে খুব একটা পানির দরকার হবে না, এবং ট্রিটা কত বড় সেটা আমাকে দেখতে হবে। যদি আমি সিডলিংটাকে খুব ভালো গ্রো করে জার্মিনেশন থেকে যেতে চাই, তখন আমাকে ফ্রিকোয়েন্ট ইরিগেশন দিতে হবে, পরপর ইরিগেশন দিতে হবে। ছবিতে দেখো, প্রথম ছবিটা, এটাকে বলা হয় বেসিন টাইপ অফ ইরিগেশন। অর্থাৎ এই প্ল্যান্টের চারদিকে বেসিনের মতো গোল করে শুধু ওই অংশটায় যদি আমি ইরিগেশন দিই, সেটাকে বলা হয় বেসিন টাইপ অফ ইরিগেশন। সো ম্যাঙ্গোর ক্ষেত্রে আমি এই ইরিগেশন মেথডটা ফলো করি। আরেকটা আসে যে বিয়ারিং ট্রি, যখন ট্রির মধ্যে ম্যাঙ্গো গুলো বিয়ার করা শুরু করে, ম্যাঙ্গো গুলো অলরেডি চলে আসে, তখন আমাকে ইরিগেশনটা খুব কেয়ারফুলি দিতে হবে। তখন ইরিগেশন খুব বেশিও দেওয়া যাবে না, তখন খুব একটা কমও দেওয়া যাবে না। তাহলে আমি কখন দিব? ফার্স্টে দিলাম আমি সিডলিং স্টেজে ফ্রিকোয়েন্ট ইরিগেশন দিব, তারপর দিব ফ্লাওয়ারিং স্টেজে, তারপর ফাইনালি দিব ফ্রুট ডেভেলপমেন্ট স্টেজে। ফ্লাওয়ারিং স্টেজে যদি আমি ইরিগেশন খুব বেশি দেই, সেক্ষেত্রে কিন্তু রিডিউস হয়ে যাবে ফ্রুটটা, ঠিক আছে? ফ্লাওয়ারিং স্টেজে খুব বেশি, ফ্লাওয়ারিং স্টেজে দেওয়া যাবে, ফ্রুটিং স্টেজে আমি খুব বেশি দিতে পারবো না, আমি দিব ফ্রুট ডেভেলপমেন্ট স্টেজে। এবং এখানে 2টা থেকে 3টা পর্যন্ত ইরিগেশন দিতে হবে। আচ্ছা, কাল্টিভেশন আজকে শুরু না করে এটা একটু বড়, এটা ক্লাসে দেখায় দেবো। আজকে এতটুকুই থাক, তোমরা থাকো, আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলি। ম্যাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। হ্যাঁ শুনতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। আমাদের ইন কোর্সের রেজাল্টটা একটু যদি দিতেন। আমি শেষ হয়নি, আমি দেখতেছি। হ্যাঁ, আমাকে বলছে, সাথীরা বলছে আজকে দিয়ে দিব। তোমাদের তো পরীক্ষা দেরি আছে, পরীক্ষা দেরি আছে না? জি ম্যাম, মানে আমাদের 4টা ইন কোর্স হয়ে গেছে, তো আমরা নাম্বার পাইনি একটারও, বুঝতে পারতেছি না আসলে। না, আমার দেখা হয়নি রে, আমি ছিলাম না তো, একটু ব্যস্ত ছিলাম। দিয়ে দিব। আচ্ছা তোমাদের ঠিক তো আছে ম্যাম। হলো কেন, আমি দিয়ে দেবো, আমার হইলে আমি তোমাকে দিয়ে দেবো। ভালোই করছো, আমি যাই কয়টা খাতা দেখছি সবাই মোটামুটি ভালোই করছো। আর আমি নাম্বারগুলো বলে দিব, তোমরা যদি মনে করো আরেকটা ইনকোর্স দিতে চাও দিবা, কোনো সমস্যা নেই। এটা আমার মনে হয় না লাগবে, মোটামুটি সবাই ভালো করছে। পরীক্ষা তোমাদের মনে হয় অগাস্টে পরীক্ষা, এর জন্য হচ্ছে একটু আজকে ধীরে সবাই মনে হয় করতেছে।